আসসালামু আলাইকুম। ড্রিম হাউস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই জানাচ্ছি, পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের পর হঠাৎ পারমাণবিক মহড়া চালাল রাশিয়া, উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এরপর জানাবো, গাজায় ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন একাধিক বিশ্বখ্যাত ইহুদি ব্যক্তিত্ব। এদিকে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কায় চরম উদ্বেগ মুসলিম বিশ্বে। আরও জানাবো, গাজা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা এখনও অনিশ্চিত, এমনটা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভেন্স। ট্রাম্প মোদি ফোনালাপে আলোচনায় উঠল বাণিজ্য ইস্যু। ভারতীয় পণ্যের শুল্ক কমতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনির মরদেহ। গাজা সীমান্তে চলছে লাশ হস্তান্তরের জটিল প্রক্রিয়া। এর মধ্যে মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। এরপর জানাবো, পশ্চিম তীর দখলকে আনুষ্ঠানিক রূপ দিতে বিতর্কিত বিল পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট। আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জানানো হলেও ইসরায়েল বলছে এটি জাতীয় নিরাপত্তার অংশ। এদিকে উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৬৩ জন। দেশটির পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আরও জানাবো, প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন বাহিনীর হামলায় ২ জন নিহত হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য। এবং সবশেষে জানাচ্ছি, পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সীমান্ত অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। এর প্রভাব পড়ছে আফগান শরণার্থীদের জীবনযাত্রায়। অনেকেই বলছেন নিজের ঘরেই এখন আমরা অবৈধ। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হবার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। বুধবার ক্রেমলিন জানিয়েছে মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র আঘাত করতে সক্ষম। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলোকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এদিকে ন্যাটো নিজস্ব প্রতিরোধমূলক মহড়া চালাচ্ছে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন হোয়াইট হাউস জানায় এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প বলেছেন, আমি বৃথা বৈঠক চাই না। রাশিয়াও একই মনোভাব ব্যক্ত করে জানিয়েছে অর্থবহ আলোচনার জন্য প্রস্তুতি দরকার, যা সময় সাপেক্ষ। ক্রেমলিনের মুখপাত্রের দিমিত্রি পেসকভ বলেন, তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতির প্রয়োজন, যা সময় সাপেক্ষ। তিনি নিশ্চিত করেছেন যে প্রস্তুতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রয়টার্সকে দিন সূত্রে জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। ট্রাম্প দুই পক্ষকে বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তৃত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলোকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এদিকে ন্যাটো নিজস্ব প্রতিরোধমূলক মহড়া চালাচ্ছে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন হোয়াইট হাউস জানায় এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতির প্রয়োজন, যা সময় সাপেক্ষ। তিনি নিশ্চিত করেছেন যে প্রস্তুতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রয়টার্সকে তিন সূত্রে জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। ট্রাম্প দুই পক্ষকে বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন হোয়াইট হাউস জানায় এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিন সূত্রে জানিয়েছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল ও দনবাস অঞ্চলে পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবক রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে বলেন, এ ধরনের কোনো অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বৈঠকের প্রস্তুতি চলছে, বড় কোনো বাধা দেখছি না।
এদিকে মঙ্গলবার রাতভরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ হামলায় কিয়েভ ও আশেপাশের এলাকায় 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ফরাসি ব্রিটিশ নির্মিত স্টর্মশার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রিয়ান্স্ক অঞ্চলের কয়েকটি রেলওয়ে ব্যবস্থায় হামলা চালিয়েছে। অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। ইউরোপীয় প্রতিরক্ষা খাতে শেয়ার মূল্য বেড়ে গেছে পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের খবরে। ইউরোপের বেশিরভাগ দেশে কিয়েভের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে সামরিক ব্যয়ে বেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। দেশটির অস্ত্র নির্মাতা কোম্পানি সাবের কারখানায় এই বৈঠক হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার কূটনীতি নিয়ে কোনো অর্থবহ আলোচনা হতে পারে না যতক্ষণ না রাশিয়ার নেতৃত্ব প্রকৃত সমস্যার মুখে পড়ে, আর তা সম্ভব কেবল নিষেধাজ্ঞা, দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং অংশীদারদের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে। রাশিয়ার হামলার কারণে ইউক্রেন জুড়ে জরুরি বিদ্যুৎ বিভ্রাট চলছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শীতের আগে অতিরিক্ত জ্বালানি সহায়তা না পেলে দেশটি মানবিক সংকটে পড়বে। সূত্র রয়টার্স। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা। ইসরায়েলি দখলদার বাহিনী গোপনে লাগাতার সুড়ঙ্গ খননের কারণে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। পাশাপাশি শহরের শেখ জাররা মহল্লায় বসতি সম্প্রসারণ ও স্থানীয় ফিলিস্তিনিদের চলাচলের নতুন বাধা আরোপের অভিযোগও করা হয়েছে। বুধবার 22 অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে জেরুজালেম প্রশাসন সতর্ক করে জানায়, আল আকসা মসজিদের নিচে ইসরায়েল কর্তৃপক্ষ পরিচালিত খনন কাজ মসজিদের স্থিতিশীলতা এবং পুরনো শহরের ঐতিহাসিক ইসলামিক নিদর্শনগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব খনন কার্যক্রম আন্তর্জাতিক তদারকি ছাড়াই গোপনে পরিচালিত হচ্ছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। প্রশাসনের অভিযোগ, ইসরায়েল শেখ জাররা মহল্লায় মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে বসতি সম্প্রসারণ ও দখলকরণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত 2 দিনে ওই এলাকায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করে সাধারণ ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। সেনারা এলাকাটি ঘিরে ফেলে প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং একাধিক তল্লাশি চৌকি বসিয়েছে, ফলে স্থানীয়দের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনারা বসতি স্থাপনকারীদের সিমন দ্য রাইটিয়াসের সমাধি নামে পরিচিত একটি স্থানে প্রবেশের অনুমতি দিয়েছে, যেখানে তারা ধর্মীয় আচার পালনের জন্য বিশেষভাবে নির্মিত তাঁবুতে জড়ো হয়েছেন। অথচ স্থানের কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই বলেই জানায় জেরুজালেম প্রশাসন। প্রশাসনের ভাষা অনুযায়ী ঐতিহাসিক দলিলপত্র প্রমাণ করে যে বিতর্কিত স্থানটি 1733 সালে সুফি পণ্ডিত শেখ সিদ্দিক আস সাদির মালিকানাধীন ছিল, যিনি এটি খালুয়া অর্থাৎ আধ্যাত্মিক নির্জনতা ও ধর্মীয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের স্থান হিসেবে ব্যবহার করতেন। এর সঙ্গে কোনো প্রাচীন ইহুদি চরিত্রে সংযোগের প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণরূপে একটি নির্মিত গল্প। জেরুজালেম গভর্নরের মতে, এসব তৎপরতা মূলত ফিলিস্তিনি উপস্থিতিকে মুছে দিয়ে বসতি স্থাপনকারীদের আধিপত্য কায়েমের অংশ। এটি পুরনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতি শেষাংশে তারা জোর দিয়ে জানায়, শেখ জাররা মহল্লা ও আশেপাশের এলাকার মালিকানা সংক্রান্ত আসল দলিল হল স্থানীয় পরিবারের সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র, শরীয় কোর্টের রায় এবং আন্তর্জাতিক সংস্থা, বিশেষত ইউনেস্কো স্বীকৃত দলিলসমূহ যা ফিলিস্তিনিদের অধিকার প্রমাণ করে। সূত্র ওয়াফা নিউজ এজেন্সি, আল জাজিরা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিবেকবর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার শামিল আখ্যায়িত করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা। একটি খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন। এই চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা, অস্কারজয়ী লেখক, বুদ্ধিজীবী সহ 460 জন সই করেছেন। তারা গাজা, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন। আজ বুধবার এমন সময় চিঠিটি প্রকাশ পেল যখন পরদিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকে বসছেন। ইইউ নেতারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো স্থগিত রাখার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন, আমরা ভুলে যাই না যে হলোকাস্টে প্রতিক্রিয়ায় সব মানুষের জীবনের রক্ষা কবচ ও সুরক্ষার জন্য অনেক আইন, সনদ এবং কনভেনশন প্রমিত হয়েছে। ইসরায়েল সেই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক পার্লামেন্ট নেসেট স্পিকার আব্রাহাম বুর্গ, সাবেক ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, ক্যানাডীয় লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন,
এমিজয়ী ইল্লানা গ্লেজার এবং হানা আইন বাইন্ডার এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার। খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্ব নেতাদের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে চলার, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত থাকার, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তি ও ন্যায় বিচারের পক্ষে যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করারও অনুরোধ জানান এই ইহুদি ব্যক্তিরা। চিঠিতে আরও বলা হয়েছে, যখন প্রমাণ জড়ো হতে শুরু করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যাচ্ছে, তখন অপরিমেয় শোকে আমাদের মাথা নত হয়ে যায়। এমন সময় ইহুদি ব্যক্তিরা এই আহ্বান জানালেন যখন গত কয়েক বছরে মার্কিন ইহুদি এবং ভোটারদের বৃহত্তর অংশের মধ্যে ইসরায়েল সম্পর্কে জনমতে ব্যাপক পরিবর্তন এসেছে। ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে 61% ইহুদি বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করেছে, আর 39% মনে করেন অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। ইউরোপীয় প্রতিরক্ষা খাতে শেয়ার মূল্য বেড়ে গেছে পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের খবরে। ইউরোপের বেশিরভাগ দেশে কিয়েভের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে সামরিক ব্যয়ে বেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। দেশটির অস্ত্র নির্মাতা কোম্পানি সাবের কারখানায় এই বৈঠক হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার কূটনীতি নিয়ে কোনো অর্থবহ আলোচনা হতে পারে না যতক্ষণ না রাশিয়ার নেতৃত্ব প্রকৃত সমস্যার মুখে পড়ে, আর তা সম্ভব কেবল নিষেধাজ্ঞা, দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং অংশীদারদের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে। রাশিয়ার হামলার কারণে ইউক্রেন জুড়ে জরুরি বিদ্যুৎ বিভ্রাট চলছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শীতের আগে অতিরিক্ত জ্বালানি সহায়তা না পেলে দেশটি মানবিক সংকটে পড়বে। সূত্র রয়টার্স। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা। ইসরায়েলি দখলদার বাহিনী গোপনে লাগাতার সুড়ঙ্গ খননের কারণে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। পাশাপাশি শহরের শেখ জাররা মহল্লায় বসতি সম্প্রসারণ ও স্থানীয় ফিলিস্তিনিদের চলাচলে নতুন বাধা আরোপের অভিযোগও করা হয়েছে। বুধবার 22 অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে জেরুজালেম প্রশাসন সতর্ক করে জানায়, আল আকসা মসজিদের নিচে ইসরায়েল কর্তৃপক্ষ পরিচালিত খনন কাজ মসজিদের স্থিতিশীলতা এবং পুরনো শহরের ঐতিহাসিক ইসলামিক নিদর্শনগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব খনন কার্যক্রম আন্তর্জাতিক তদারকি ছাড়াই গোপনে পরিচালিত হচ্ছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। প্রশাসনের অভিযোগ, ইসরায়েল শেখ জাররা মহল্লায় মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে বসতি সম্প্রসারণ ও দখলকরণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত 2 দিনে ওই এলাকায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করে সাধারণ ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। সেনারা এলাকাটি ঘিরে ফেলে প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং একাধিক তল্লাশি চৌকি বসিয়েছে, ফলে স্থানীয়দের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনারা বসতি স্থাপনকারীদের সিমন দ্য রাইটিয়াসের সমাধি নামে পরিচিত একটি স্থানে প্রবেশের অনুমতি দিয়েছে, যেখানে তারা ধর্মীয় আচার পালনের জন্য বিশেষভাবে নির্মিত তাঁবুতে জড়ো হয়েছেন। অথচ স্থানের কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই বলেই জানায় জেরুজালেম প্রশাসন। প্রশাসনের ভাষা অনুযায়ী ঐতিহাসিক দলিলপত্র প্রমাণ করে যে বিতর্কিত স্থানটি 1733 সালে সুফি পণ্ডিত শেখ সিদ্দিক আস সাদির মালিকানাধীন ছিল, যিনি এটি খালুয়া অর্থাৎ আধ্যাত্মিক নির্জনতা ও ধর্মীয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের স্থান হিসেবে ব্যবহার করতেন। এর সঙ্গে কোনো প্রাচীন ইহুদি চরিত্রের সংযোগের প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণরূপে একটি নির্মিত গল্প। জেরুজালেম গভর্নরের মতে এসব তৎপরতা মূলত ফিলিস্তিনি উপস্থিতিকে মুছে দিয়ে বসতি স্থাপনকারীদের আধিপত্য কায়েমের অংশ। এটি পুরনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতি শেষাংশে তারা জোর দিয়ে জানায়, শেখ জাররা মহল্লা ও আশেপাশের এলাকার মালিকানা সংক্রান্ত আসল দলিল হল স্থানীয় পরিবারের সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র, শরীয় কোর্টের রায় এবং আন্তর্জাতিক সংস্থা, বিশেষত ইউনেস্কো স্বীকৃত দলিলসমূহ যা ফিলিস্তিনিদের অধিকার প্রমাণ করে। সূত্র ওয়াফা নিউজ এজেন্সি, আল জাজিরা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিবেকবর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার শামিল আখ্যায়িত করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা। একটি খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন। এই চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা, অস্কারজয়ী লেখক, বুদ্ধিজীবী সহ 460 জন সই করেছেন। তারা গাজা, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন। আজ বুধবার এমন সময় চিঠিটি প্রকাশ পেল যখন পরদিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকে বসছেন।
ইইউ নেতারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো স্থগিত রাখার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন, আমরা ভুলে যাই না যে হলোকাস্টে প্রতিক্রিয়ায় সব মানুষের জীবনের রক্ষা কবচ ও সুরক্ষার জন্য অনেক আইন, সনদ এবং কনভেনশন প্রমিত হয়েছে। ইসরায়েল সেই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক পার্লামেন্ট নেসেট স্পিকার আব্রাহাম বুর্গ, সাবেক ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডীয় লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, এমিজয়ী ইল্লানা গ্লেজার এবং হানা আইন বাইন্ডার এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার। খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্বনেতাদের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে চলার, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত থাকার, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তি ও ন্যায় বিচারের পক্ষে যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করারও অনুরোধ জানান এই ইহুদি ব্যক্তিরা। চিঠিতে আরও বলা হয়েছে, যখন প্রমাণ জড়ো হতে শুরু করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যাচ্ছে, তখন অপরিমেয় শোকে আমাদের মাথা নত হয়ে যায়। এমন সময় ইহুদি ব্যক্তিরা এই আহ্বান জানালেন যখন গত কয়েক বছরে মার্কিন ইহুদি এবং ভোটারদের বৃহত্তর অংশের মধ্যে ইসরায়েল সম্পর্কে জনমতে ব্যাপক পরিবর্তন এসেছে। ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে 61% ইহুদি বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করেছে, আর 39% মনে করেন হতাহত ঘটনা ঘটে। দেশটি পুলিশ এক্সপোস্টে এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে কাম্পালা থেকে গুলো অভিমুখে যাওয়া বাসটি একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে 23 জন চালকের মধ্যে একজন গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু চেইন রিয়াকশন সৃষ্টি হয় যার ফলে কমপক্ষে 4টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকবার উল্টে যায়। ফলশ্রুতিতে 63 জন প্রাণ হারিয়েছেন। তবে একসঙ্গে 63 জনের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেড ক্রসের মুখপাত্র আয়োরিন নাগাসিতা বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর হাত পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি। সাধারণত দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহতদের উদ্ধার করতে যায়,